এই দুইটাই সব থেকে বেশি বিক্রি হয়। তো কার্বামেট ইনসেকটিসাইডের জেনারেল স্ট্রাকচার যদি আমরা দেখি, দেখো এখানে COOH এর এখানে একটা পার্ট এবং N, R2, R3 এই আরেকটা পার্ট। তো আমরা যদি এটাকে ক্লাসিফাই করতে চাই এই স্ট্রাকচার থেকে, এই R1 কি হবে এবং R2 কি হবে, R3 কি হবে, তার উপর ভিত্তি করে আমরা এটাকে আসলে তিন ভাগে ভাগ করতেছি। তো তোমরা যদি একটু দেখো জেনারেল স্ট্রাকচার অফ কার্বামেট, যারা হ্যান্ড রেজ করতেছো আসলে আমি কিছুক্ষণ আলাপ করে নেই, তারপরে আমি তোমাদের কথার জবাব দিচ্ছি, কারণ হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমরা বিপদে পড়বো। আসসালামু আলাইকুম স্যার, আমরা অ্যাকচুয়ালি রেকর্ড করতে চাচ্ছিলাম ক্লাসটা। ক্লাসটা তো আসলে অলরেডি রেকর্ডেড হচ্ছে সেন্ট্রালি, তোমাকে আচ্ছা স্যার। রেকর্ডের পারমিশন দিবে কিনা এটা আমি সঠিক জানি না। আচ্ছা স্যার, কালকে আমরা রেকর্ড করছিলাম তো। আচ্ছা স্যার, ধন্যবাদ। মানে এটা সেন্ট্রালি, আমি যতদূর জানি এটা সেন্ট্রালি রেকর্ড করা হচ্ছে। তোমরা পরবর্তীতে আলী আশরাফ স্যারকে তো চিনো, আমাদের যে আইসিটি স্যার, ওনার কাছে চাইলে এটা তুমি পেয়ে যাবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার ভিডিওগুলো সবার অফ করে দিতে বলেন স্যার, ডাটা প্রচুর টানতেছে স্যার। তো সবগুলো অফ অফ করেই নিলাম। এই তোমরা যারা ভিডিও অন করে রাখছো প্লিজ ভিডিও অফ করো। স্যার এই স্লাইডটা কি আমাদের সাথে শেয়ার করা হবে? বুঝি নাই তোমার কথা। মানে স্যার যে স্লাইডটা দেখেছেন এটা কি আমাদের কি ইমেইলে প্রোভাইড করা হবে? এটা তো আমি গতকালই দিয়ে দিছি, এই সুসময় দাও নাই তুমি অলরেডি নোটটা? স্যার দিয়ে দিয়েছেন স্যার এই ফাইলটা ওপেন হচ্ছে না, এটা একটা সমস্যা। আচ্ছা, আমি আগে ক্লাস নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আলাপ করতেছি। প্লিজ এখন ক্লাসের ভিতরে একটু কথা কম বলো, আমরা আলাপ করব এগুলো নিয়ে। তো আমরা কার্বোসাইক্লিক গ্রুপ আর যদি কার্বামিক অ্যাসিড এই দুইটার যদি কম্বিনেশন হয় সেটাকে আমরা বলি কার্বারাইল। যদি হেটেরোসাইক্লিক গ্রুপ আর কার্বামিক অ্যাসিডের কম্বিনেশন হয় সেটাকে আমরা বলি কার্বোফিউরান। আর যদি অক্সাইম ডেরিভেটিভস অফ অ্যালডিহাইড এর সাথে কার্বামিক অ্যাসিডের যদি কম্বিনেশন হয় তাহলে আমরা তাকে বলি অ্যালডিকার্ব। আমরা সেগুলোর উদাহরণ যদি একটু স্ট্রাকচারালি দেখতে চাই, তোমার এই অংশটার সাথে যদি কার্বোসাইক্লিক গ্রুপ, কার্বোসাইক্লিক বলতে আমরা বোঝাচ্ছি বেনজিন বা এই ধরনের যেগুলো সাইক্লিক স্ট্রাকচার। আর হেটেরোসাইক্লিক মানেও তোমরা জানো যেখানে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম আছে একটা সাইক্লিক স্ট্রাকচারে। আর অক্সাইম ডেরিভেটিভস এটা আমরা দেখব। তো এই অংশের সাথে দেখো ওইখানে যে R1 ছিল, R1 এ যদি এই অংশ আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে R1, এই R1 এর সাথে কি কি থাকবে R1 এর এইখানে, তো তার উপর ভিত্তি করে আমরা এটাকে তিন ভাগে ভাগ করছি। তো কার্বক্সাইক্লিক গ্রুপ যদি থাকে বা হেটেরোসাইক্লিক গ্রুপ যদি থাকে তাহলে অক্সাইম ডেরিভেটিভ যদি থাকে তাহলে কি কি হবে। তো সেই ক্ষেত্রে কার্বোসাইক্লিক গ্রুপ থাকলে হবে কার্বারাইল, হেটেরোসাইক্লিক গ্রুপ থাকলে হবে কার্বোফিউরান, আর অক্সাইম ডেরিভেটিভস অফ অ্যালডিহাইড এটা যদি হয় তাহলে হবে অ্যালডিকার্ব। তো আমরা স্ট্রাকচার গুলো যদি দেখি, কার্বারাইলের স্ট্রাকচারে এখানে একটা ন্যাপথালিনের মতন একটা যৌগ এখানে আছে সংযুক্ত। তো এই এটার কেমিক্যাল নেম হচ্ছে 1-ন্যাপথাইল মিথাইল কার্বামেট। যদি কার্বোফিউরানের সাথে দেখো এখানে হেটেরোসাইক্লিক একটা গ্রুপ আছে, এর নাম হচ্ছে 2,3-ডাইহাইড্রো 2,2-ডাইমিথাইল বেনজোফিউরান 7 ওয়াইল মিথাইল কার্বামেট। আর যদি কার্বোসালফান দেখো এখানেও কিন্তু একটা হেটেরোসাইক্লিক গ্রুপ আছে। তো এখানে 2,3-ডাইহাইড্রো 2,2-ডাইমিথাইল বেনজোফিউরান 7 ওয়াইল ডাইবিউটাইল অ্যামিনোথায়ো মিথাইল কার্বামেট। এত কঠিন নাম শেখার দরকার নেই, শুধু কার্বারাইল, কার্বোফিউরান, কার্বোসালফান এইটুকু নাম জানলেই হবে। এই কঠিন স্ট্রাকচারও তোমাদের খালি দেখে রাখো, মনে রাখার চেষ্টা করো, আর কি পরীক্ষায় এগুলো আসবে না। তো কার্টার যদি দেখো এখানে ওই অক্সাইম ডেরিভেটিভস এর কথা বলছিলাম, এইখানে তোমার দুইটা অংশ আছে। এই যে সির সাথে নাইট্রোজেন CH3 এইখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্রুপ আছে, মানে এটা তোমার স্লাইটলি অ্যাসিড। তো এটার নাম হবে SH2-ডাইমিথাইল অ্যামিনোথায়ো মিথিলিন বেস থায়োকার্বামেট হাইড্রোক্লোরাইড। তো আমরা যদি অ্যালডি কার্বের কথা দেখি, এইটাও হচ্ছে 2-মিথাইল থায়ো প্রোপানল ও N-মিথাইল কার্বামোইল অক্সাইড। তো এইখানে আসলে এগুলো সাইক্লিক স্ট্রাকচার না, কিন্তু তবুও এগুলো
অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে আমরা দেখতেছি যে এখানে সরি এখানে ডাবল বন্ড আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে, এটা ওই যে অক্সাইম ডেরিভেটিভ যেটা সেটা সংযুক্ত আছে। তো আমরা যদি জানতে চাই যে অর্গানো ফসফরাস ইনসেকটিসাইড এত ভালো কাজ করার পরেও কেন আমরা অর্গানো কার্বামেট ইনসেকটিসাইড ব্যবহার করব ইনসেক্ট কন্ট্রোলের ক্ষেত্রে। তোমরা জানো যে অর্গানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন গুলো ব্যান্ড এখন সারা ওয়ার্ল্ডেই। তোমরা ডার্টি ডজনের নাম হয়তো অলরেডি শুনছো। তো আমাদের যে অংশটা বা যে পেস্টিসাইড গুলো বা যে ইনসেকটিসাইড গুলো বাংলাদেশে ব্যবহার করা হয় তার ভিতরে আসলে অর্গানো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড গুলো 1997 সাল থেকে আসলে ব্যান্ড। তো আমরা ব্যান্ড পেস্টিসাইড গুলো আইনগতভাবে বাংলাদেশে ব্যবহার করা নিষেধ বলে আমরা এর থেকে ভালো যে ইনসেকটিসাইড অর্গানো ফসফরাস ইনসেকটিসাইড সেটা ব্যবহার করি। এবং তোমাদেরকে সম্ভবত প্রফেসর মহিউদ্দিন স্যার পড়াইছেন যে কেন অর্গানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন বা অর্গানো ক্লোরিনেটেড পেস্টিসাইড গুলো তুলনামূলকভাবে ক্ষতিকর দেন অর্গানো ফসফরাস ইনসেকটিসাইড, এবং সেই ক্ষেত্রে তোমার অর্গানো ফসফরাস ইনসেকটিসাইড গুলো কেন বেশি ব্যবহার করা হয় সেটাও হয়তো তোমাদেরকে তুলনামূলকভাবে পড়ানো হয়েছে। তো আমরা যতদূর যদি মনে করার চেষ্টা করি তাহলে যে অর্গানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন গুলো এবং অর্গানো ফসফরাস ইনসেকটিসাইড গুলো দুইটাই নার্ভাস সিস্টেমের উপরে ইফেক্ট করে। তোমাদের মনে আছে কিনা যে ইনসেক্টের উপরে প্রয়োগ করার পরে তার নার্ভাস সিস্টেমে ব্রেকডাউন হয় এবং ইনসেক্ট মারা যায়। তো তাদের ভিতরে মেইন যে পার্থক্য যে অর্গানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন গুলো এগুলো অর্গানিক কম্পাউন্ড এবং তারা হাইলি সলিউবল ইন ফ্যাট। তোমার বডি ফ্যাটে সেগুলো বায়ো অ্যাকুমুলেশন হইতে পারে এবং মানুষের জন্য ক্ষতিকর। এটা জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সফার হইতে পারে, মানে তোমার বডিতে যদি থাকে, বিশেষ করে মহিলাদের বডিতে থাকলে তার নেক্সট জেনারেশন, তার সন্তান বা তার পরবর্তী জেনারেশন পর্যন্ত এটা যাইতে পারে। তো আসলে এই কম্পাউন্ড গুলো কার্সিনোজেনিক এবং ক্যান্সার তৈরি করতে পারে। তো সেই কারণে খুব বহুল প্রচলিত একটা অর্গানো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন আমরা যেটার নাম জানি ডিডিটি, তোমরা সবাই এটার নাম বলতে পারবা যে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার হইলেও আসলে প্রায় 40-50 বছর ধরে সে রাজত্ব করেছে সারা ওয়ার্ল্ডে ইনসেকটিসাইডের ক্ষেত্রে, এবং খুবই ভালো একটা ইনসেকটিসাইড, খুবই বহুল ব্যবহৃত হয়েছিল এবং খুবই এত বেশি ব্যবহার করা হয়েছিল যে বিভিন্ন বেশি ডোজে ব্যবহার করার কারণে আমাদের ইনসেক্ট গুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যে এখন আর ওই ইনসেকটিসাইড দিয়ে ইনসেক্ট মারা যায় না, কিন্তু মানুষের জন্য যেটা ক্ষতি করে সেটা সে করেই থাকে। তো সেই কারণেই আসলে আমরা অর্গানো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড গুলোকে ব্যান্ড করা হয়েছে। অর্গানো ফসফরাস তার পরে আসছে এবং সেগুলোও খুব বহুল প্রচলিত, কিন্তু তবুও কেন আমরা অর্গানো কার্বামেট ইনসেকটিসাইড বা কার্বামেট ইনসেকটিসাইড আমরা ইনসেক্ট কন্ট্রোলে ব্যবহার করি সেটা আমাদেরকে জানতে হবে, এবং এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। জানি না তোমাদের পরীক্ষায় হবে কিনা, কিন্তু তবুও এটা শিখতে হবে, কারণ এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই অংশগুলো পরীক্ষায় আসে। তো আমরা যদি দেখি প্রথমটা, অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড আর ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড টু কন্ট্রোল ইনসেক্ট হোয়ার অর্গানোফসফরাস কম্পাউন্ড ডু নট রেসপন্ড রেডিলি। যেখানে অর্গানোফসফরাস কম্পাউন্ড গুলো সঠিকভাবে কাজ করে না সেই ধরনের ইনসেক্ট কন্ট্রোল করার ক্ষেত্রে অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড ব্যবহার করা হয়। আমরা দেখবো সামনে কোন ইনসেক্ট গুলো। Organocarbamates are heavy duty insecticide which are used to control tough or recalcitrant unruly insects such as white flies and scale insect cockroach. তোমরা কি এই ইনসেক্ট গুলোকে চেনো? হোয়াইট ফ্লাই এন্ড স্কেল ইনসেক্ট এবং ককরোচ। যদিও আমি সবাইকে মিউট করে রাখছি, অনেকে কথা বলতে পারতেছে না। তোমরা যারা চেনো যে হোয়াইট ফ্লাইস, এন্ডস তো সবাই চেনো, স্কেল ইনসেক্ট, ককরোচ। এখন দুইটা কিন্তু তোমার এখন ফিল্ডে না থাকলেও তোমার বাসা বাড়িতে কিন্তু দুইটা আছে, যে পিঁপড়া দমন বা তেলাপোকা দমনের জন্য যে ইনসেকটিসাইডটা ব্যবহার করা হয় সেটাই আসলে অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড। একটু খেয়াল করে দেখবা যে তোমার বাজার থেকে যে পিঁপড়া দমনের জন্য যে চক নিয়ে আসো বা তেলাপোকা দমনের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, এগুলোর ভিতরে অর্গানোকার্বামেট আমরা যেগুলো পড়লাম কোনো না কোনোটা এর ভিতরে থাকবে। তো এখানে বলা হচ্ছে টাফ, মানে যেগুলো সহজে দমন করা যায় না। তোমরা দেখো যে স্কেল ইনসেক্ট বা মিলিবাগ
যেগুলো যে পেয়ারার পাতার নিচে বা ফল গাছের নিচে সাদা সাদা যে পোকাগুলো থাকে, এই পোকাগুলো কিন্তু সহজে দমন করা যায় না, কিন্তু আমরা যদি অর্গানোকার্বামেট ব্যবহার করি তাহলে সেগুলো সহজে দমন করা সম্ভব। Capable to control more susceptible insect like aphid and other pests that have developed resistance to organophosphorus insecticide. কিছু কিছু ইনসেকটিসাইড যে কিছু কিছু ইনসেক্ট আছে যেগুলো অর্গানোফসফরাস ইনসেকটিসাইডের উপরেও রেজিস্ট্যান্ট, মানে অর্গানোফসফরাস দিয়েও দমন করা যায় না, যেমন অ্যাফিড এবং অন্য কিছু ইনসেক্ট, সেগুলোকেও আসলে অর্গানোকার্বামেট দিয়ে দমন করা যায়। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইউজ টু কন্ট্রোল সয়েল ইনহেবিটিং পেস্ট। আমি তোমাদেরকে মানে আসলে আমি জানি যে তোমরা পেস্টিসাইড ফর্মুলেশন অলরেডি পড়ে ফেলছো, এবং সেখানে একটা ফর্মুলেশন ছিল গ্রানুলেটেড বা গ্রানুলার ফর্মুলেশন, যেটা আসলে দানাদার ফর্মুলেশন আমরা বাংলায় বলি, দানাদার কীটনাশক। তো সেই দানাদার কীটনাশক গুলো আসলে জমিতে প্রয়োগ করতে হয়, এবং জমিতে যে কীটপতঙ্গ গুলো থাকে বিশেষ করে কার্টওয়ার্ম বা এই ধরনের, তো সেগুলোকে দমন করার জন্য কিন্তু অর্গানোকার্বামেট এটা বেস্ট ইনসেকটিসাইড। তো যেটা গ্রানুলার ইনসেকটিসাইড সেটার ফর্মুলেশনের পাশে জি লেখা থাকে, বড় হাতের জি অক্ষরটা লেখা থাকে। তোমাদের যদি মনে পড়ে একটু মনে করে দেখো যে গ্রানুলার ইনসেকটিসাইডটা কেমন ছিল। তো অর্গানোকার্বামেট এটা শুধু ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করা হয় না, সাথে সাথে ফাইটোফ্যাগাস নেমাটোড, যেহেতু মাটিতে নেমাটোড থাকে যেগুলো প্লান্টের ক্ষতি করতে পারে, বিশেষ করে বেগুন, টমেটো বা এই ধরনের যে প্লান্ট গুলো আছে এর গোড়ায় কিন্তু দেখবা ওই যে নেমাটোডের একটা টিউমার মতন বা একটা গল ফরমেশন হয়। তো সেই কারণে কিন্তু গাছের পানি অ্যাবজর্পশন বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন মাটি থেকে কম হয়। তো ফাইটোফ্যাগাস নেমাটোড গুলোকে কন্ট্রোল করার জন্য অর্গানোকার্বামেট ইনসেকটিসাইডও ব্যবহার করা হয়। সাথে সাথে স্নেইল এবং স্ল্যাগস, তো স্নেইল গুলো ছোট ছোট হলেও বা একটু বড় স্নেলস আছে যেগুলো শামুক আমরা বলি, যেগুলো মানে টেরিস্ট্রিয়াল, যেগুলো ভূমিতে যে শামুক গুলো থাকে পানির ভিতরে না, তো সেইগুলো কিন্তু গাছের কচি অংশ খেয়ে ফেলে বা কচি অংশ দেখবা যে কেটে ফেলে। তো এই ধরনের পেস্টের হাত থেকে দমন করার জন্য কিন্তু অর্গানোকার্বামেট ইনসেকটিসাইডও ব্যবহার করা যায়। তাই এই যে পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে। যে প্রথমেই হচ্ছে অর্গানোফসফরাস যেখানে কাজ করে না সেখানে, যেখানে টাফ অথবা রিকালসিস্টেন্ট যেমন হোয়াইট ফ্লাইস অ্যান্ড স্কেল ইনসেক্ট এগুলো কন্ট্রোল করার জন্য, আর যেগুলো অলরেডি অন্যান্য ইনসেকটিসাইডের উপরে রেজিস্ট্যান্স সেগুলো দমন করার জন্য, সয়েল ইনহিবিটিং পেস্ট দমন করার জন্য, এবং ফাইটোফ্যাগাস, নেমাটোড, স্নেলস এবং স্ল্যাগস দমন করার জন্য আমরা অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড ব্যবহার করি। আমরা যদি মোড অফ অ্যাকশন অফ অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড জানতে চাই, এটা আসলে কিভাবে আমার পেস্ট ইনসেক্ট গুলোকে দমন করে, তো আমরা সেই অর্গানোক্লোরিনেটেড বা অর্গানোফসফরাসের মতনই যদি আমরা চিন্তা করি যে ওইগুলো কিভাবে কাজ করে। তো তোমরা জানো যে একটা নিউরন বা একটা নার্ভের সেল আরেকটা নার্ভের সাথে সিনাপসের মাধ্যমে, মানে দুইটা সংযোগ স্থলকে আমরা বলি সিনাপস, এবং এটা একেবারে তোমার স্কিন থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এমনকি ব্রেন পর্যন্ত চলে যায়। এবং ইনসেক্টের ক্ষেত্রেও তাই, তোমরা যদি ইনসেক্টের নার্ভাস সিস্টেম পড়ো তো এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে একেবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত এই যে সংযোগগুলো, যে অনুভূতিগুলো কিভাবে পাস করে, সেটা হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে মেসেজ যায়, সেখান থেকে আরেকটা নিউরন, এইভাবে খুব কুইক একেবারে ইলেকট্রিক্যাল ইম্পালসের মতন খুব দ্রুত মেসেজটা ট্রান্সফার হয়। তো ওইখানে কে এই মেসেজটা ট্রান্সফার করে? মেসেজটা ট্রান্সফার করে হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। যে নিউরাল সিগন্যাল গুলো, যে তোমার গায়ে একটা মশা কামড় দিলে সেইখান থেকে নিউরাল সিগন্যাল গুলো একটার পর একটা পাস হইতে হইতে ব্রেন পর্যন্ত যায়, এবং সেই কাজগুলো করে অ্যাসিটাইল কোলিন। কিন্তু অ্যাসিটাইল কোলিনের যখন সে একটা মেসেজ ক্যারি করে আরেকটা নিউরনে পৌঁছে দেয়, তারপরে তার আর কোনো কাজ থাকে না। তো সেইটাকে আবার ধ্বংস করে দেয় আমাদের অ্যাসিটাইল কোলিন এস্টারেজ নামের একটা এনজাইম। যদি তোমার সেখানে অ্যাসিটাইল কোলিন জমতেই থাকে এবং এগুলো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের অনুপস্থিত থাকে সেখানে, তাহলে সেখানে মেসেজ গুলো আর আদান প্রদান হইতে পারে না বা ভুলভাল মেসেজ আদান প্রদান হয়। যেমন অনেকের ক্ষেত্রে ধরো
তোমার পায়ে কোনো ব্যথা নাই, কিন্তু যদি ভুল মেসেজ আসে তাহলে সেখানে ব্যথা অনুভূত হইতে পারে, সেখানে জ্বালা পোড়া অনুভূত হইতে পারে। তো এই ধরনের অবস্থায় যদি ইনসেক্টের হয় যে ভুল মেসেজ আসতেছে বা মেসেজ ট্রান্সফার হচ্ছে না, তখন সে অস্বস্তিতে ভোগা শুরু করে এবং অস্বস্তিতে ভুগতে ভুগতে কিছুক্ষণের ভিতরে তার খিঁচুনি শুরু হয় এবং কিছুক্ষণ পরে সে মারা যায়। এই হচ্ছে মেকানিজম। তো অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এই এনজাইমটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইনসেক্টের জন্য গুরুত্বপূর্ণ। তো কোলিনেস্টারেজ কি করে? কোলিনেস্টারেজ rapidly remove the and destroy the acetylcholine from the nerve synapse, which is essential for proper muscle function. So the central atom of organocarbamate compound carbomylates the active site of the enzyme acetylcholinesterase. তাহলে অর্গানোকার্বামেট কিভাবে ইনসেক্টকে কিল করে? সেই ক্ষেত্রে সে এই যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ আছে তাকে কার্বোমাইলেট করে, যার কারণে সে কিন্তু আর ওই অ্যাসিটাইলকোলিনকে ধ্বংস করতে পারে না। তাহলে সেখানে অ্যাসিটাইলকোলিন বাড়তে থাকে। The carbohylated acetylcholinesterase enzyme is inhibited and become unable to carry out its normal function. As a result, acetylcholine accumulates, মানে এগুলো জমা হতে থাকে and disrupt the normal function of the nervous system, giving rise to the typical cholinergic symptom. এই cholinergic symptomটাই আসলে আমি যেটা বললাম যে cholinergic symptom শুধু ইনসেক্টের না, মানুষেরও হইতে পারে। কি হয়? ধরো কীটনাশক প্রয়োগের সময় বিষাক্ততার শিকার হয়, আইদার সে অ্যাপ্লিকেশনের সময় তার শরীরে এটা প্রবেশ করতে পারে। আমরা কেমিস্ট্রি ল্যাবে প্রথম ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি যে কি কিভাবে একটা টক্সিক সাবস্টেন্স মানুষের শরীরে ঢুকতে পারে, যে এটা নিঃশ্বাসের মাধ্যমে যাইতে পারে, এটা মুখ দিয়ে খেয়ে ফেলতে পারে বা গিলে ফেলতে পারে কেউ, এটা স্কিনের ভিতর দিয়ে যাইতে পারে, চোখের ভিতর দিয়েও কিছু কিছু যাইতে পারে। তো এই অংশগুলো যদি আবৃত না থাকে, তো ইনসেকটিসাইড প্রয়োগের সময় একটা প্রয়োগকারী বা একজন কৃষক সহজেই আক্রান্ত হইতে পারে। তো সেই বিষয়গুলো যদি হয় তাহলে এই কোলিনার্জিক সিমটম দেখা যায়। কোলিনার্জিক সিমটম গুলো মানুষের ক্ষেত্রে কি কি হয়? প্রথমেই হচ্ছে ঘেমে যাবে একজন মানুষ, মানে অস্বস্তি ফিল করবে। তারপরে তার বমি হইতে পারে, তার খিঁচুনি হইতে পারে, তার চোখ লাল হয়ে যাইতে পারে এবং তার জ্বর আসতে পারে। এবং যদি খুব সিভিয়ার সিচুয়েশন হয় তাহলে তার আসলে অজ্ঞান হয়ে যাইতে পারে সে। তো এই সিমটম গুলো যদি আমার ইনসেক্টের ভিতরেও আসে তাহলে কি হবে? সেই ইনসেক্ট প্রথমে কিছুটা অস্বস্তি ফিল করবে, তারপরে শুরু হবে, তার কনভালশন এবং এই কারোর মাইক্রোফোন অন আছে এবং কি হবে? সে কিছুক্ষণ পরে মারা যাবে। তো তোমরা তেলাপোকা দমন করার ক্ষেত্রে দেখবা তেলাপোকার উপরে কোনো স্প্রে করলে বা তেলাপোকার যদি ইনসেকটিসাইড তোমরা প্রয়োগ করো, বিশেষ করে অর্গানোকার্বামেট, তাহলে সে প্রথমে কিছুটা দৌড়াদৌড়ি শুরু করে এবং কিছুক্ষণ পরে উল্টা হয়ে দেখবা যে হাত পা নাড়াইতে থাকে এবং কিছুক্ষণ পরে মারা যায়। তো এই ধরনের ভাবে সে অর্গানোকার্বামেট ইনসেকটিসাইডের কাজ করে। তো এইখানে একটা খুব বড় পার্থক্য, আমি যদি তোমাদেরকে মানে একটা শর্ট কোশ্চেন করি পরীক্ষায়, যদি পরীক্ষা হয় যে অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেকটিসাইডের মোড অফ অ্যাকশনের মেইন পার্থক্য কি? তো এইখানে লাস্টের লাইনটা, আনলাইক অর্গানোফসফেট, reversion of inhibited acetylcholinesterase enzyme is more in case of carbamate, so the enzyme is activated again within few minutes. Therefore carbamate insecticide is regarded as reversible acetylcholinesterase inhibitor. তো এইখানে যেটা যে রিভার্সিবল এবং ইররিভার্সিবল, তো অর্গানোফসফরাস ইনসেকটিসাইড যখন এই অ্যাসিটাইলকোলিনেস্টারেজকে ইনহিবিট করে তখন সেটা রিভার্স করা যায় না, মানে সেই ক্ষেত্রে পোকার বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এইটার ক্ষেত্রে একটু সমস্যা যে এইটা রিভার্সিবল, মানে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ যতক্ষণ ইনহিবিটেড থাকবে ততক্ষণ পোকার ভিতরে সিমটম গুলো বা ইনসেক্টের ভিতরে সিমটম গুলো দেখা যাবে এবং কিছুক্ষণ পরেই, কয়েক মিনিট পরেই সেটা আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং তখন আস্তে আস্তে পোকা আবার সুস্থ হয়ে যাইতে পারে। তো টেকনিক্যালি আসলে এই ইনসেকটিসাইডটা তুলনামূলকভাবে সেফ। যদি হিউম্যান টক্সিসিটির কথা চিন্তা করো, যে এটা কিছুক্ষণ পরেই আবার মানে রিভার্সিবল ইনহিবিশন শুরু হবে, যে কারণে মানে আবার এটা রিভার্স করবে, যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই সেফ ইনসেকটিসাইডটা আসলে হাউস হোল্ডার ইনসেকটিসাইড হিসেবেও ব্যবহার করি আমরা, আর কৃষিতে ব্যবহার করা তুলনামূলকভাবে এটা অর্গানোফসফরাসের থেকে
তুলনামূলকভাবে সেফার। এখন আমরা এই যে কথাগুলো বললাম সেগুলো যদি একটু ছবির মাধ্যমে দেখি, যে এইখানে দেখো এই অ্যাসিটাইল কোলিন গুলো মেসেজ ট্রান্সফার করতেছে এক নিউরন থেকে আরেক নিউরন, এবং এই সংযোগ স্থলটাকে বলে তোমার সিন্যাপস। তো এই সিন্যাপসের ভিতরে তোমার অ্যাসিটাইল কোলিন স্টারেজ এনজাইম থাকলে সে এই অ্যাসিটাইল কোলিনটাকে ধ্বংস করে দেয়। তো যদি অ্যাসিটাইল কোলিন স্টারেজ নিজেই কাজ করতে না পারে তাহলে এখানে অ্যাসিটাইল কোলিন বাড়তে থাকবে, এবং এই বাড়তে থাকার কারণে এখানে এক সময় আর মেসেজ ট্রান্সফার হবে না এবং কোলিনার্জিক সিমটম দেখা যাবে। তো এরপরে আমরা আরেকটা যদি তুলনামূলক আলোচনা দেখি কার্বারাইল এবং কার্বোফিউরান এই দুইটার ভিতরে, তো যদি স্ট্রাকচারাল কম্পাউন্ড হিসেবে দেখি কার্বোসাইক্লিক গ্রুপ এবং হেটেরোসাইক্লিক গ্রুপ থাকবে। আমরা একটু আগে দেখছি যে একটার ভিতরে ন্যাপথলিনের মতন একটা যৌগ ছিল আর একটার ভিতরে হেটেরোসাইক্লিক গ্রুপ ছিল। তো কার্বারাইল এবং কার্বোফিউরান দুইটাই আমরা আজকে একটু ভালো করে তুলনামূলক আলোচনা দেখতে চাই, কারণ এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো ট্রেড নেম যদি দেখো বাজারে কি নামে বিক্রি হয়, সেভিন, ভিটাব্রাইল, ডাইকার্বান এটসেট্রা। আর কার্বোফিউরানটা ফুরাডান, ফুরাকার, ফুরাটাফ, ব্রিফোর, হেইফুরান এই নামে বিক্রি হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে। তো ব্র্যান্ড ইন বাংলাদেশ যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে কতগুলো প্রোডাক্ট আছে, তো বাংলাদেশে কার্বারাইল আছে 21টা, কিন্তু কার্বোফিউরান এটা কিন্তু অনেক বেশি আছে। দেখো প্রায় 10 টাইমস 215টা আছে। স্ট্রাকচারাল ফর্মুলা এটা আমি বলছিলাম যে কার্বামিক অ্যাসিডের সাথে কার্বোসাইক্লিক গ্রুপ থাকবে, আর আরেকটা কার্বামিক অ্যাসিডের সাথে হেটেরোসাইক্লিক গ্রুপ আছে কার্বোফিউরানের ক্ষেত্রে। তো যদি আইইউপিএসি নেম আমি আর পড়তে চাচ্ছি না, এখানে এরকম একটা নাম থাকবে, এটা লেখার দরকার নাই। এটা যদি কেউ সঠিকভাবে লিখতে পারো তো লিখো এটা। তো আমরা যদি এসিআই কোম্পানির, আমি আসলে গতকাল যখন এই স্লাইডটা তৈরি করছি তখন এসিআই কোম্পানিরটাই সামনে পাইলাম। আমি কিন্তু তাদের কোনো কি বলবো ব্র্যান্ডকে তোমাদের সাথে পরিচিত করাচ্ছি না, এরকম অনেকগুলো কোম্পানি আছে, সবাই বাংলাদেশের কৃষিতে অনেক অবদান রাখতেছে। তো এসিআই কোম্পানির যে ব্র্যান্ড, দেখো প্রথমটা হচ্ছে এসি কার্ব বা এসিআই কার্ব যাই বলো না কেন, 85 WP। WP মানে হচ্ছে ওয়েটেবল পাউডার, যেটা দিয়ে তোমার স্প্রে সলিউশন তৈরি করে স্প্রে করা হয়। তাহলে এটা কিন্তু সয়েলে সরাসরি অ্যাপ্লাই করা যায় না। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে কার্বারাইল, টার্গেট ক্রপ রাইস, টার্গেট ইনসেক্ট ব্রাউন প্লান্ট হপার, ডোজ পার একর 600 গ্রাম। আরেকটা আছে টার্গেট ক্রপ ম্যাঙ্গো, টার্গেট পেস্ট ম্যাঙ্গো লিফ হপার, এবং ডোজ পার একর হচ্ছে 600 গ্রাম। তো এইটা হচ্ছে এসি কার্ব 85 WP, যেটা কার্বারাইল। আমরা যদি সাথে সাথে কার্বোফিউরানের কথা চিন্তা করি, ওদের কার্বোফিউরানের নাম হচ্ছে কার্বোফুরান 3G। এটা একটা গ্রানুলেটেড বা দানাদার কীটনাশক। এটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কার্বোফিউরান, এবং টার্গেট ক্রপ দেখো রাইস, ভেজিটেবল, সুগার ক্যান। এবং এইটা কিন্তু আসলে যেহেতু গ্রানুলার, এটা সয়েলেই শুধুমাত্র অ্যাপ্লাই করা যায়, এটা স্প্রে করা যায় না। তো এখানে টার্গেট ইনসেক্ট হচ্ছে ইয়েলো স্টেম বোরার, ব্রাউন প্লান্ট হপার, নেমাটোড, এবং ডোজ পার একর 6.8 কেজি অফ রাইস এবং 2.27 কেজি ফর সুগার ক্যান। এখন এই যে 27 কেজি অনেক বেশি মনে হচ্ছে তোমাদের কাছে, যে 27 কেজি পার একর মানে অনেক বেশি, কিন্তু আসলে কিন্তু কার্বোফিউরানের ভিতরে দেখো এখানে পরিমাণ কিন্তু খুব কম এই ফর্মুলেশনে। 3G মানে হচ্ছে 100 গ্রাম যদি থাকে এই ফর্মুলেশনটা, তো তার ভিতরে আছে মাত্র 3 গ্রাম কার্বোফিউরান। এটা তো বুঝো তোমরা যে 3G বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, থার্ড জেনারেশন না, এখানে 3G মানে 100 ইউনিটের ভিতরে 3 ইউনিট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। তো আমরা যদি আর বাকিগুলো দেখি ফর্মুলেশনের ক্ষেত্রে, দেখো এটা ওয়েটেবল পাউডার, ড্রাই পাউডার, গ্রানুলার, সলিউবল কনসেন্ট্রেট, বেডস এইভাবেও ব্যবহার করা হয়। বেডস বলতে আসলে মানে বিভিন্ন টোপ হিসেবে ব্যবহার করা হয়। তোমরা যদি তেলাপোকা দমনের বা পিঁপড়া দমনের ক্ষেত্রে এগুলো বাজারে পাওয়া যায়, বিভিন্ন খাবারের সাথে গম বা এগুলোর সাথে বা ময়দার সাথে এগুলো মিশায় ছোট ছোট দানাদার তৈরি করে রাখা হয়। এগুলো যখন কীটপতঙ্গ খাওয়া শুরু করে তখন কিন্তু তারা মারা যায়। আর কার্বোফিউরানের ক্ষেত্রে গ্রানুলার, সলিউবল কনসেন্ট্রেট এবং ওয়েটেবল পাউডার, কিন্তু বেসিক্যালি নীল রঙের যে ফর্মুলেশন গুলো আছে ওয়েটেবল পাউডার এবং গ্রানুলার, এই দুটাই মেজর ফর্মুলেশন। এইটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকিউট টক্সিসিটি। দেখো এই ক্ষেত্রে ওরাল LD50 ইন র্যাটস এই কথাটা লেখা আছে। তো টক্সিসিটির ক্লাসিফিকেশনে আমরা যদি জানতে চাই যে LD50 মানে কি,
LD50 বলতে বোঝায় লিথাল ডোজ 50। লিথাল ডোজ 50 মানে অর্ধেক লিথাল ডোজ, মানে যে ডোজে কোনো অ্যানিমেলের উপরে, টেস্ট অ্যানিমেলের উপরে প্রয়োগ করলে অর্ধেক টেস্ট অ্যানিমেল মারা যাবে, সেটাকে আমরা বলি লিথাল ডোজ 50। এই পাশে দেখো লেখা আছে 500 থেকে 850 মিলিগ্রাম পার কেজি। এখন 500 থেকে 850 মিলিগ্রাম পার কেজি যদি আমরা দেখি, যে এইখানে কিন্তু 1 কেজি বডি ওয়েটের উপরে হিসাব করা হয়েছে। এখন আমরা এটা র্যাটের ক্ষেত্রে যদি বলি, টেস্ট অ্যানিমেল যদি র্যাট হয়, তো 1 কেজি র্যাট যদি বডি ওয়েট থাকে, এরকম প্রতি কেজি র্যাটের উপরে যদি তুমি 500 থেকে 850 মিলিগ্রাম কার্বারাইল তাদেরকে কোনোভাবে খাওয়াও, তো তার 100টা র্যাট থাকলে 50টা মারা যাবে। কার্বোফিউরানের ক্ষেত্রে কিন্তু দেখো এটা মাত্র 8 মিলিগ্রাম পার কেজি। তাহলে এই দুইটার ভিতরে বিষাক্ত আমরা দেখেই বুঝতে পারতেছি কার্বোফিউরান তুলনামূলকভাবে কার্বারাইলের থেকে বিষাক্ত, কারণ এটা অল্পতেই, খুব অল্প পরিমাণ ইনসেকটিসাইডে এটা কিন্তু LD50 ভ্যালু মাত্র 8 মিলিগ্রাম, আর এইখানে 100 গুণ, দেখো 850 মিলিগ্রাম। তাহলে 100 গুণ বেশি টক্সিক হচ্ছে কার্বোফিউরান দেন কার্বারাইলের থেকে। তো নেচার অফ অ্যাকশন এটা কিভাবে কাজ করে, যদিও আমরা বললাম যে তোমার মোড অফ অ্যাকশন নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। তো কিভাবে একটা ইনসেক্ট মারা যায়, দেখো ইনসেকটিসাইড উইথ কন্টাক্ট এন্ড স্টোমাক অ্যাকশন এন্ড স্লাইড সিস্টেমিক প্রপার্টিস। তো কন্টাক্ট এন্ড স্টোমাক অ্যাকশনের ক্ষেত্রে কি হবে, যে একটা ইনসেক্ট সেটাকে খেয়ে ফেলতে হবে কোনো না কোনো ভাবে। আর স্লাইড সিস্টেমিক প্রপার্টিস মানে এটা যদি প্লান্টের কোনো এক জায়গায় থাকে, তাহলে এটা সারা পুরো প্লান্টে ছড়াই যাইতে পারে খুব স্লাইড ভাবে। আর যদি কার্বোফিউরানের কথা চিন্তা করো, সিস্টেমিক ইনসেকটিসাইড উইথ প্রিডমিনেন্টলি কন্টাক্ট এন্ড স্টোমাক অ্যাকশন, এইটাও কিন্তু ইনসেক্টকে খাইতে হবে। যদি না খাই তাহলে ইনসেক্ট মারা যাবে না, কিন্তু সেই ক্ষেত্রে সিস্টেমিক ইনসেকটিসাইড বলতে আমরা যদি এটাকে সয়েলে অ্যাপ্লাই করি, তাহলে প্লান্ট এটা কোনো একটা অংশে যদি আপটেক করে, ধরো একটা পার্ট যদি সে আপটেক করে, তো পুরো প্লান্টটাই বিষাক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। যদিও এটা তুলনামূলকভাবে অর্গানোফসফরাস থেকে কম বিষাক্ত, কিন্তু সেই ক্ষেত্রে সিস্টেমিক ইনসেকটিসাইড মানে পুরাটা প্লান্ট বিষাক্ত হয়ে যাবে। এখন ধরো তুমি বেগুন বা এক প্লান্ট এটা গ্রো করতেছো এবং সেখানে তুমি কার্বোফিউরান দিলা সয়েলের যে ইনসেক্ট গুলো আছে সেগুলো দমন করার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরা প্লান্টটাই বিষাক্ত থাকবে এবং সেখানে যে ফলগুলো হবে সেগুলো বিষাক্ত থাকবে। তো সেইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা হারভেস্টিং টাইমের একটা গ্যাপ আছে, যে কবে তুমি ইনসেকটিসাইড দিয়েছো এবং কবে সেই ফসলটা হারভেস্ট করা যাবে, সেটাও আমরা দেখতে চাই যে এটা মানে কতদিন সে অ্যাক্টিভ থাকে। এনভায়রনমেন্টাল ফেট আর হাফ লাইফ। হাফ লাইফ বলতে আমরা বুঝি যে একটা ইনসেকটিসাইড জমিতে প্রয়োগ করার পরে ঠিক তার অর্ধেক হইতে, ধরো 100 গ্রাম জমিতে দেওয়ার পরে 50 গ্রাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকতে ঠিক কতদিন সময় লাগবে, আবার 50 থেকে 25 এইটা হইতে কতদিন সময় লাগবে, সেটা হচ্ছে 7 থেকে 14 দিন ইন স্যান্ডি লুম সয়েল। কার্বারাইলের ক্ষেত্রে, কার্বোফিউরানের ক্ষেত্রে কিন্তু এটা আবার খুব কঠিন, এটা 30 থেকে 60 দিন। এখন তোমার যদি কোনো ফসল হয় যেটা 60 দিন, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ানো ফসলের উপরে এই কীটনাশকটা প্রয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে, জমি তৈরির সময় বা জমি ফসল লাগানোর আগেই যদি এটা প্রয়োগ করা হয় মাটিতে, তাহলে মাটিতে যে কীটপতঙ্গ গুলো আছে সেগুলো মারা যাবে এবং তার কিছুদিন পরে আমাদের সেখানে ফসল বপন করতে হবে, যাতে এই টক্সিসিটিটা আমার ফসলের ভিতরে না যায়। তো ইউজ এখানে দেখো কন্ট্রোল অফ লেপিডোপ্টেরা, কোলিওপ্টেরা এন্ড আদার চিউইং এন্ড সাকিং টাইপ ইনসেক্ট, আমরা একটু আগে দেখছিলাম অ্যাফিড বা এই ধরনের স্কেল ইনসেক্ট গুলো ইন ডিফারেন্ট ক্রপ, ভেজিটেবল এন্ড ফ্রুট ট্রিজ। স্যার এনভায়রনমেন্টাল ফেটটা আবার একটু বললে ভালো হয়। এনভায়রনমেন্টাল ফেট বলতে আসলে আমরা বুঝাচ্ছি এটা কতদিন অ্যাক্টিভ থাকবে, মানে এটা কতদিন সক্রিয় থাকবে, এটার বিষাক্ততা কতদিন থাকবে। কারণ তোমরা জানো একটা কেমিক্যাল যখন এনভায়রনমেন্টে এক্সপোজ হয়, সে কিন্তু তারও বিপদ, সেখানে সূর্যালোক আছে, সেখানে টেম্পারেচার আছে, সেখানে পানি আছে, এই সবগুলোই কিন্তু তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। আমরা একটু পরেই দেখবো হাইড্রোলাইসিস কিভাবে হয়। তো সেটা কীটনাশক দিয়ে যে এটা সারা জীবন সেখানে থেকে যাবে তা না, এই যে কোনো কেমিক্যালি তুমি যদি এক্সপোজ করে রাখো, বিশেষ করে
সূর্যালোক এবং টেম্পারেচার, ময়েশ্চার, এই তিনটাই বেসিক্যালি। এই কারণেই দেখবা কেমিক্যাল গুলো আমরা অ্যাম্বার বোতলে, একটু বাদামি রঙের বোতলের ভিতরে রাখি। ওষুধগুলো কাচের বোতলে হইলে এরকম বোতলের ভিতরে রাখা হয় যাতে বাইরে থেকে আলো এখানে না আসতে পারে, এবং বলা হয় যে ঠান্ডা শুকনা স্থানে রাখুন। খেয়াল করছো কিনা তোমরা কখনো? তো সেই ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফেট আমরা যেটা বলতেছি যে এটার হাফ লাইফ, মানে এটা ধ্বংস হইতে, পুরোপুরি ধ্বংস হইতে কেমন সময় লাগবে, হাফ লাইফ দিয়ে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। এবং তোমরা রেডিও আইসোটোপের ক্ষেত্রে হাফ লাইফ পড়েছিলাম মনে হয় লেভেল 2 তে, যে ঠিক অর্ধেক হইতে, এখন যা আছে তার অর্ধেক হইতে কতদিন সময় লাগবে, তখন যা থাকবে তার অর্ধেক হইতে কতদিন সময় লাগবে, সেটাকে আমরা হাফ লাইফ বলি, যে 7 থেকে 14 দিন। তাহলে এটা পুরোপুরি নিঃশেষ হইতে বা এটার টক্সিসিটি লেভেলে খুব কম, মানে যেটা LD50 বললাম তার থেকে কম লেভেলে যাইতে, বা যে লেভেলে সে মানুষের জন্য ক্ষতিকর হইতে পারে সেই লেভেলের নিচে যাইতে এটার মোটামুটি 1 মাসের মতন সময় লাগে কার্বারাইলের ক্ষেত্রে, যেহেতু 14 দিন। তাহলে 14, 28, মানে যা দিবা তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে 28 দিনে। তো কার্বোফিউরানের ক্ষেত্রে এই দিনটা কিন্তু অনেক বেশি, 30 থেকে 60 দিন। এটা অনেক দিন পরিবেশে থাকবে অ্যাক্টিভ। তো আমরা Sir, I didn't understand acute toxicity. স্যার কার্বোফিউরান, Acute toxicity. স্যার কার্বোফিউরানের তো স্যার হচ্ছে অ্যাকিউট টক্সিসিটি কার্বারাইলের চেয়ে কম। তাহলে কেন স্যার এটা কেন বেশি কম? করতেছে? স্যার এটাতে তো কার্বোফিউরানের আরো বেশি। ধরো তুমি একটা ট্যাবলেট খেয়ে মারা যাচ্ছ আর তুমি 100টা ট্যাবলেট খেয়ে মারা যাচ্ছ, তাহলে কোনটা বেশি টক্সিক? না, ও আচ্ছা, জি স্যার ধরতে পারছি। হ্যাঁ, এবার ধরতে পারছো, আচ্ছা ঠিক আছে। Sir, what does it mean by milligram per kg? মিলিগ্রাম পার কেজি তুমি মনে হয় খেয়াল করো নাই। আমি এটা দেখাচ্ছি যে এটা আমার ওরাল LD50 র্যাটের উপরে, ইঁদুরের উপরে। তা আমি যখন টেস্ট এনিম্যাল ইঁদুরকে নিব, তার বডি ওয়েট 1 কেজি যদি হয়, ধরো 100টা ইঁদুর নিলাম, তাদের সবার ওজন 1 কেজি করে। Yes, sir. এরকম বড় ইঁদুর আছে, তুমি চিন্তা করো না যে ছোট ছোট ইঁদুর পাওয়া যায় শুধু। তো Yes, sir. 1 কেজি ওজনের ইঁদুরের উপরে, বা ধরো হাফ কেজি যদি দাও তাহলে ডোজ অর্ধেক হয়ে যাবে। 1 কেজি ওজনের ইঁদুরের উপরে যদি তুমি 500 থেকে 850 মিলিগ্রাম এটা যদি ইঁদুরকে খাইয়ে দাও কোনোভাবে, বা ইঁদুরের বডিতে প্রবেশ করায় দাও, তাহলে 50টা ইঁদুর মারা যাবে। স্যার বাকি 50টা না মরার কারণ কি? বাকি 50টা না মারার কারণ হচ্ছে সেগুলোর টক্সিসিটি লেভেল ওই লেভেলে পৌঁছায় নাই, মানে আরেকটু বেশি হইলে বাকি 50টাও মারা যাইতো। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো এইটা টক্সিসিটির একটা ইউনিট। তোমরা আরো উপরে যখন উঠবা বা আরো অ্যাডভান্স যখন যাবা তখন এটা দেখবা যে লাগতেছে। এবং আমাদের এই টক্সিসিটি স্যার এটা প্ল্যান্টের ক্ষেত্রে কিভাবে হবে? প্ল্যান্টের ডোজটা কেমন হবে? বুঝি নাই, আবার বলো। স্যার স্যার অ্যাকিউট টক্সিসিটি যেটা, এটা তো আমরা স্যার ইঁদুরের ক্ষেত্রে যেটা ওইটা মেজার করছি, কিন্তু স্যার প্ল্যান্টের জন্য আমি কি করব? আসলে প্ল্যান্টের ওয়েট তো স্যার কেজিতে আমি নিতে পারবো না। আগেই না, টক্সিসিটি মেজার করার কিছু প্রোটোকল আছে। সেই প্রোটোকলের ভিতরে র্যাট, র‍্যাবিট এই ধরনের কিছু টেস্ট এনিম্যালের উপরে এগুলো টক্সিসিটি মেজার করা হয়। আর তোমার যে ফাইটোটক্সিসিটির কথা বলতেছো, এই ধরনের কোনো প্রোটোকল এখনো নাই। ফাইটোটক্সিসিটি মেজার করার যে আমার কতগুলো গাছ মারা গেল, এইটা আছে তোমার। আমরা করি কি, ওই যে ওয়েস্ট ওয়াটার, আমরা কিছু কাজ আমাদের ডিপার্টমেন্টেই করি। যেমন রিসেন্টলি আমরা করলাম মাসকান্দার যে খালটা বের হয়েছে, এখানে যে দূষিত পানি, সেই পানি নিয়ে এসে আমরা পেঁয়াজের রুটের মাইটোসিস খেয়াল করছি। তোমরা এখনো জেনেটিক্স প্লান্ট ব্রিডিং এ ওই প্র্যাকটিক্যাল করছো কিনা জানি না, যে এটা মাইটোসিস বা মিওসিসে কি ধরনের ইফেক্ট করে সেল ডিভিশনের ক্ষেত্রে। তো ওইগুলো এখনো অত এস্টাবলিশ প্রোটোকল না, যে তোমার 100টা সিড দিলে কতগুলো জার্মিনেট করলো। এগুলো আসলে খুব মানে উইক প্রোটোকল। তো এইটা যেটা অ্যাকিউট টক্সিসিটি, এইটা কিন্তু তোমার বিশেষ করে ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওষুধ তৈরির ক্ষেত্রে এটা খুবই বহুল ব্যবহৃত একটা প্রোটোকল, যে কিভাবে টক্সিসিটি, কোনো একটা জিনিস তোমার জন্য বা কোনো এনিম্যালের জন্য টক্সিক কিনা, সেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড একটা প্রোটোকল। সেই জন্য আমরা এটা তোমাদের এখানে বলতেছি। ফাইটোটক্সিসিটি যেটা, যে প্লান্টের পাতা পুড়ে যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা কোন ডোজে, সেটা আসলে ওইভাবে তোমার করা নাই। তবে বলা হয় যে
কিছু কিছু থাম্ব রুল আছে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার গুলো বেশি দিলে গাছের ক্ষতি হইতে পারে, কিন্তু কোন ডোজের বেশি দিলে ক্ষতি হবে এটা আসলে যেহেতু সয়েলের উপরে প্ল্যান্টটা থাকে মানে কন্ট্রোল করা কঠিন, এটা ওইভাবে প্রোটোকল এখনো ওয়েল ডেভেলপ না। হয়তো আগামী 20 বছর বা 50 বছরে এটা খুবই ওয়েল ডেভেলপ একটা সিস্টেম হয়ে যাবে, যেহেতু হাইড্রোপনিক্স বা এই ধরনের সিস্টেম গুলো এখন অলরেডি চালু হয়ে গেছে। তো আমরা আরেকটু আগাই, পরে আবার কথা বলবো। এখন কার্বারাইল কিভাবে সিনথেসিস করা হয় এটা আসলে আমরা একটু জানার জন্য, যে কার্বারাইল ইজ প্রোডিউসড বাই রিঅ্যাক্টিং 1 নাপথল উইথ মিথাইল কার্বোমাইল ক্লোরাইড at room temperature for about 10 to 20 hours. The rate of reaction is increased by removing the HCl that is formed. কার্বারাইলের ক্ষেত্রে যে HCl টা ফর্ম হবে এটাকে সরাই দিলে এই রিঅ্যাকশনটা হবে 1 নাপথলের সাথে মিথাইল কার্বোমাইল ক্লোরাইড রুম টেম্পারেচারে। অনেক সময় লাগবে, দেখো 10 থেকে 20 ঘন্টা সময় লাগবে। এটা আরো প্রসেস আছে, যে পিওর কম্পাউন্ড অফ কার্বারাইল ইজ অবটেন বাই ট্রিটিং মিথাইল আইসোসায়ানাইড উইথ 1 নাপথল। এখানে দেখো ন্যাপথল কিন্তু সব জায়গায় মোটামুটি আছে যেখানে আমরা ব্যবহার করতেছি। এরপরে আরেকটা প্রসিডিউর আছে যেটা হচ্ছে অল্টারনেটলি 1 নাপথল ইজ ফার্স্ট কনভার্টেড টু ক্লোরোফরমেট এবং which is then treated with methyl amine to produce carbaryl in the presence of HCl acceptor। তো HCl টাকে সরাইতে হবে এখান থেকে, তাইলে রিঅ্যাকশনটা ভালো হবে। তো আমরা কার্বোফিউরানের কথা যদি চিন্তা করি, কার্বোফিউরান ইজ ম্যানুফ্যাকচার্ড বাই reaction of methyl isocyanate with 2,3-dihydro 2,2-dimethyl 7-hydroxybenzofuran। এই যে ফিউরানটা এইটাই কিন্তু আসলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। আমরা যদি দেখি এখানে দেখো এই যে ফিউরান, এখানে কিন্তু যদি কার্বন থাকতো তাহলে এটা হয়তো হোমোসাইক্লিক, এখানে অক্সিজেন আছে বলে এটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এইটাই যদি মিথাইল আইসোসায়ানাইটের সাথে যুক্ত হয় তাহলে কার্বোফিউরান তৈরি হবে। তো আমাদের আসলে সিনথেসিস গুলো আমি তোমাদেরকে জাস্ট খালি দেখানোর জন্য যে কিভাবে দুইটা মিলে ইনসেকটিসাইড গুলো তৈরি করা হয়। তো এইটা আসলে ইম্পর্টেন্ট। একটু আগে কে যেন বলতেছিলাম ফেটের কথা, এনভায়রনমেন্টাল ফেট। কার্বারাইল কিভাবে হাইড্রোলাইসিস হয়, মানে পানির সাথে কি রিঅ্যাকশন হয়। At room temperature it is resistant to action of water, light and oxygen of the air। তাহলে টেম্পারেচার যদি কম থাকে, রুম টেম্পারেচার বলতে আমরা ধরে নেই অ্যারাউন্ড 20 থেকে 25 ডিগ্রি, তো এই টেম্পারেচারে এইখানে ওয়াটার, লাইট এবং অক্সিজেন অফ দি এয়ার এগুলো কোনো ক্ষতি করতে পারবে না কার্বারাইলের। রুম টেম্পারেচারে তোমরা খেয়াল করো, তো বাইরের টেম্পারেচার কিন্তু বেশি। আবার in alkaline medium it is rapidly hydrolyzed and therefore it is not compatible with compound of alkaline nature like Bordeaux mixture এবং ক্যালসিয়াম এবং বেরিয়াম পলিসালফাইড। তো যদি অ্যালকালাইন মিডিয়াম হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত হাইড্রোলাইসিস হয়ে যায়। অ্যালকালাইন মিডিয়াম বলতে আমরা কি বুঝি, যেটার পিএইচ অনেক বেশি, 7-এর বেশি আসলে। তো সেই ক্ষেত্রে আমরা মাটিতে যদি প্রয়োগ করি এবং সেটা যদি ক্যালকেরিয়াস সয়েল হয় যেখানে পিএইচ হাই 7-এর উপরে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা খুব দ্রুত হাইড্রোলাইজড হয়ে যাবে এবং সেটা আর কার্বারাইল থাকবে না। কিন্তু যদি রুম টেম্পারেচার হয় তাহলে এখানে ওয়াটার, লাইট এবং অক্সিজেন অফ দি এয়ার এগুলো কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কিন্তু এগুলো হাইড্রোলাইজড হয়ে যাবে। হাইড্রোলাইজ হয়ে কি হয়, কার্বারাইল থেকে দেখো আবার হাইড্রোলাইসিস হয়ে 1 নাপথল এবং পটাশিয়াম কার্বনেট বা অ্যামিন এগুলো তৈরি হয়। তো এই যে ভেঙে যাওয়া মানে এই অংশটুকু যদি না থাকে, কার্বারাইল যদি না থাকে তাহলে কিন্তু তার ইনসেকটিসাইডাল অ্যাক্টিভিটি থাকবে না। তাহলে এটা 1 নাপথল যে খুব ভালো তা না, এইটাও টক্সিক, কিন্তু এটা ইনসেক্টের জন্য ওইভাবে টক্সিক না। এটা এনভায়রনমেন্টাল একটা পলিউট্যান্ট, কিন্তু তোমার সরাসরি ইনসেক্টকে সে কিল করতে পারবে না। যদি আমরা কার্বোফিউরানের হাইড্রোলাইসিস দেখি, the aqueous hydrolysis rate of carbofuran increases dramatically with increasing pH। মানে এইটাও কিন্তু অ্যালকালাইন কন্ডিশনে খুব তাড়াতাড়ি হাইড্রোলাইসিস হবে। Base catalyzed hydrolysis to carbofuran phenol is the major degradation pathway of carbofuran both in water and sediment। এটা যদি পানিতে কোনোভাবে থাকে তো সেই ক্ষেত্রে ওই বেস ক্যাটালাইজড মানে যদি অ্যালকালি মিডিয়া থাকে তাহলে সেটা খুব দ্রুত কার্বোফিউরান ফেনলে পরিণত হবে। কিভাবে হবে, কার্বোফিউরান দেখো এখানে একটু টেম্পারেচার দেওয়া আছে, যে টেম্পারেচার লাগবে হাইড্রোলাইসিস হইতে, তো কার্বোফিউরান থেকে কার্বোফিউরান ফেনলে সে কনভার্ট হয়ে যাবে। কার্বোফিউরান ফেনল যদি হয়ে যায় তাহলে তার কিন্তু ইনসেকটিসাইডাল অ্যাক্টিভিটি থাকবে না। কিন্তু এটা যে একেবারে সেফ হয়ে গেল তা না, তোমরা জানো ফেনল কিন্তু এইটাও কিন্তু কার্সিনোজেনিক।
এবং এটা মিউটাজেনিক, যে এটা মিউটেশন ঘটাইতে পারে। তোমার যদি জলজ পরিবেশে ফেনল থাকে, সে কিন্তু জলজ যে প্রাণীগুলো আছে বিশেষ করে মাছ, তাদের কিন্তু মিউটেশন ঘটায় দেয়, যে কারণে কিন্তু আজকে আমাদের দেশে দেখো, আগে ধান খেতে কত মাছ হইতো, এখন কিন্তু ধান খেতে মাছ নাই। কারণ ধান ক্ষেতের মাছগুলো কিন্তু ছাড়া লাগতো না, এগুলো অল্প পানি পাইলেই সেখানে 1 বছর পার করে আবার পানি আসলে সেখানে তারা ডিম পারতো, বাচ্চা কাচ্চা হইতো। তো সেই যে মাছগুলোর মিউটেশন হওয়ার কারণে তাদের কিন্তু এখন আর বংশবৃদ্ধি হচ্ছে না। এই কারণে কিন্তু মুক্ত পরিবেশে যে মাছগুলো ছিল আগে ধান খেতে বা বিলে, সেগুলো তুলনামূলকভাবে কমে যাচ্ছে। তাহলে এটা ইনসেকটিসাইডাল প্রপার্টিজ নষ্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারে সেফ কম্পাউন্ডে পরিণত হচ্ছে না। এটাও আরেকটা টক্সিক কম্পাউন্ড ফর এনভায়রনমেন্ট তাতে পরিণত হচ্ছে, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আরেকটা আছে, অ্যালকালাইন মিডিয়াম কার্বোফিউরান ইজ অলসো হাইড্রোলাইজড টু কার্বোফিউরান ফেনল এন্ড এন মিথাইল কার্বোমেট। তো এইটাও এই ফেনল তৈরি হয়েছে, যেটা ক্ষতিকর, কিন্তু এটার ইনসেকটিসাইডাল প্রপার্টিজ নাই। তো আমরা এই মোটামুটি ছিল আমাদের ক্লাস। আমরা যদি এখন আবার ফেরত আসি আমাদের তাহলে এইবার কার কি ক্লাস শেষ হয় না কেন? আজকে শেষ হয়ে যাবে, বাসায় বসে আছি, তোমরাও বসে আছো, আমরাও বসে আছি। বিরক্তিকর ক্লাস না করাই ভালো, কিন্তু দেখো আমরা কিন্তু ক্লাস করতে হবে, কোনো উপায় নাই, কিছুটা শিখতে হবে। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, কিছু শিখছি কিনা সেটা যদি আমরা এই করি, যে অর্গানোকার্বামেট নামের একটা ইনসেকটিসাইড আছে যেটা বহুল ব্যবহার করা হয়। এখন বহুল ব্যবহৃত হলে আমরা দুটো আলোচনা করছি, কার্বারাইল আর কার্বোফিউরান। তার ভিতরে কার্বোফিউরানটা বেশি ব্যবহার করা হয় এবং বাংলাদেশে গ্রানুলার ফর্মুলেশনে পাওয়া যায়। কি কাজে ব্যবহার করা হয়? যেখানে অর্গানোফসফরাস কাজ করে না সেই ধরনের পোকামাকড় দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এটা অর্গানোফসফরাসের থেকে তুলনামূলকভাবে কম টক্সিক। অর্গানোফসফরাস আরো বেশি টক্সিক। এবং কার্বারাইল এবং কার্বোফিউরান, এই দুইটার ভিতরে কার্বোফিউরান হচ্ছে বেশি টক্সিক, কার্বারাইল কম টক্সিক। তো এইটার হাফ লাইফ আমরা দেখলাম যে কার্বোফিউরান অনেক দিন ধরে পরিবেশে থাকতে পারে, এই কারণে ফসল, দাঁড়ানো ফসলের উপরে এটা আমরা প্রয়োগ করতে নিষেধ করি। এটা জমি তৈরির পূর্বেই বা জমি তৈরির সময়, ফসল লাগানোর পূর্বে আমরা এটা জমিতে প্রয়োগ করতে বলি। তো এইখানে আমরা দেখলাম যে তার কিভাবে হাইড্রোলাইসিস হয় এবং সে কিভাবে আরেকটা কম্পাউন্ডে পরিণত হয়। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ক্লাস। দেখো 45 মিনিট হয়েছে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, বাকি 10 মিনিট। এই ফাঁকে তোমরা একটু সবাই তোমাদের এই অনেকেই কিন্তু এখনো স্টুডেন্ট আইডি নাম্বার দেও নাই। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। স্টুডেন্ট আইডি নাম্বার যদি না থাকে এখানে, তাহলে কিন্তু আমার জন্য কঠিন হবে। অ্যাটেন্ডেন্স স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন তো দি ভাই, তার আগে একটু দয়া করে তোমরা স্টুডেন্ট আইডি নাম্বারটা তোমার স্ক্রিন নেমের উপরে দিয়ে নাও। তোমার নাম থাকুক, পাশাপাশি তুমি ওই স্টুডেন্ট আইডি নাম্বারটা দিয়ে নাও। হ্যাঁ, এবার কোশ্চেন করো। স্যার কার্বোফিউরানের হাইড্রোলাইসিসে যে স্যার কার্বোফিউরান ফেনলটা উৎপন্ন হচ্ছে, এটা স্যার ইনসেকটিসাইডাল প্রপার্টিজটা নেই, তাহলে কি স্যার এটা এনভায়রনমেন্টালের জন্য মানে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর না? এনভায়রনমেন্টের জন্য তো অবশ্যই ক্ষতিকর, যেহেতু ফেনল আছে সেখানে, এবং এটা একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে। তো সেইটা না, এটা একটা ধরো আমরা যেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে পড়ছিলাম, তো এইটা কিন্তু পরিবেশে অনেকদিন থাকবে। ইনসেকটিসাইডাল প্রপার্টিজ থাকবে না, কিন্তু পরিবেশের অন্যান্য অর্গানিজমের উপরে সে ক্ষতি করবে, বিশেষ করে জলজ যে জীবজন্তু আছে, বিশেষ করে মাছের উপরে। আর কোনো কোশ্চেন? কার্বারাইলের যে যখন হাইড্রোলাইসিস হলো, তখন এটা তো সয়েলের উপরে আমরা তো সয়েলের উপরে এটা প্রয়োগ করব, আমরা তো রুম টেম্পারেচারে এটা প্রয়োগ করব না, তখন স্যার প্রবলেম হবে না? কোনটা? কার্বারাইল? কার্বারাইলের হাইড্রোলাইসিসের ক্ষেত্রে আমরা তো রুম টেম্পারেচারে ফিল্ডে প্রয়োগ করতে পারবো না। হাইড্রোলাইসিস হবে, রুম টেম্পারেচারে হাইড্রোলাইসিস হবে না। এখন ধরো আমি একটা এসি রুমের ভিতরে বসে আছি, এখানে 20 ডিগ্রি করে রাখা আছে, এখন বাইরে কত টেম্পারেচার আসছে? আরে এসির বাইরে তো প্রচুর গরম স্যার, আজকে প্রচুর গরম। এই গরমের ভিতরে যদি কার্বারাইল প্রয়োগ করো, সেটার হাইড্রোলাইসিস হবে। এই কারণেই সেটার কিন্তু হাফ লাইফ কম। স্যার মোড অফ অ্যাকশনের প্রথম পয়েন্টটা বুঝিনি স্যার, মানে অ্যাসিটোকোলিন থেকে অ্যাসিটোকোলিন এস্টার কখন মানে কনভার্ট হয়ে যাবে স্যার, ব্যাপারটা এটা আমি আবার বলি। আমাদের
এই কেউ আবার রিপিট করলে ভালো হয়। এই কেউ ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, বুঝছো? শালা একটা মেয়ে তোমার কিভাবে শালা বলতে পারে? আর শালা শালি শালা উপরে বলা দরকার নাই, সেগুলো আমাদেরকে মিষ্টি ভাবে বলতে হবে। তো দেখো আমার হাতের দিকে তাকাও, এইটা একটা নিউরন, এইটা একটা নিউরন, দুইটা যখন কাছাকাছি একটা নিউরন থেকে আরেকটা নিউরন, এইটা হচ্ছে তোমার সিন্যাপস বলে এই সংযোগ স্থলটাকে। তো একটা মেসেজ, ধরো তোমার পায়ে একটা পিন ফুটে গেল, এইটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, আরেকটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, এইভাবে একেবারে তোমার ব্রেন পর্যন্ত যাবে। তো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এই মেসেজটাকে ট্রান্সফার করে কিছু নিউরোট্রান্সমিটার, যারা এই ঘাড়ে করে এই মেসেজটাকে নিয়ে যায়। এই হচ্ছে তোমার অ্যাসিটাইল কোলিন। বোঝা গেল? এই অ্যাসিটাইল কোলিনটা যখন এই মেসেজটা ট্রান্সফার করে তখন তার কাজ শেষ, সেখানে দাঁড়ায় থাকে। তো সেটাকে ধ্বংস করার জন্য আমাদের আছে ঘন্টা বাজাচ্ছে এনজাইম। তো অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম এইটা যদি না থাকে বা এটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অ্যাসিটাইল কোলিন ওখানে জমতে জমতে অনেক বেশি হয়ে যাবে। তখন কি হবে? তখন তোমার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা তোমার স্কিনে আছে, এইটা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মেসেজটা সঠিকভাবে যাবে না, গেলেও ভুল মেসেজ যাবে। ধরো তোমার হাতে কিছুই হয় নাই, তোমার হাতে ব্যথা অনুভূত হবে। তোমার এরকম যদি ইনসেক্টের ক্ষেত্রেও হয়, তার মনে হবে যে না আমার এখন শরীরে জ্বালা পোড়া করতেছে, আমার হাতে ব্যথা করতেছে, আমার পায়ে ব্যথা, যদিও ইনসেক্টের হাত আছে কিনা আমি জানি না, ইনসেক্টের পায়ে ব্যথা করতেছে। তো তখন সে কি হবে? সে অস্থিরতা প্রকাশ করবে এবং কিছুক্ষণ পরে যখন এটা বাড়তে থাকবে তার খিঁচুনি হবে। খিঁচুনি হইলে সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে এবং মারা যাবে। এই হচ্ছে মেকানিজম। বুঝা গেছে? পাগল হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, এনভায়রনমেন্টাল ফেটের সাথে স্যার হারভেস্টিং পিরিয়ডের কি কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। একটু যদি এক্সপ্লেইন করেন আরেকবার কাইন্ডলি। যেটার এনভায়রনমেন্টাল ফেট বা এনভায়রনমেন্টাল হাফ লাইফ, যেটা পরিবেশে অনেক দিন বেশি সময় থাকবে, সেটাকে যদি তুমি ওই সময়ের ভিতরে হারভেস্ট করে ফেলো, তাহলে সেই কীটনাশকটা তোমার ফসলের উপরেও থাকবে। দেখো তাহলে সেটা কিন্তু তোমার মানে যারা এটাকে খাবে, এই ফসলটা ধরো বেগুন হোক টমেটো হোক, এতে যদি টক্সিক ইনসেকটিসাইড থাকে, তুমি যখন এটা খাবা তখন তোমার বডিতে এটা চলে আসবে। এই কারণে বলা হয় স্প্রে করার পরে অন্তত 7 থেকে 15 দিন পরে ফসল হারভেস্ট করার জন্য। নাই ওষুধ দেওয়ার পরের দিন সকালে তো ওটা নিয়ে বাজারে নিয়ে আসে, তাহলে কি হবে? হ্যাঁ নিয়ে যাই তো, সেজন্যই তো আমরা মরে যাচ্ছি সব। আমাদের ক্যান্সার হচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। মুশকিল অবস্থা স্যার, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব টেনশন। এই সুষময়ের কি বাচ্চা কাচ্চা আছে নাকি একটাও? স্যার বাচ্চা কাচ্চা নিজে চাষাবাদ শুরু করে দেয় সুসময়। এই 7 মাসে ঘটনা ঘটায় দিছে। কাজের কথায় আসি, 7 মাসে স্যার কাজের কথায় আসি। বেগুন চাষি সুসময়। তারপরে তোমাদের আরো কয়েকটা কোশ্চেন নিতে পারবো। 52 বেজে গেছে, আমার ক্লাস এখনই শেষ হয়ে যাবে। শোনো, ক্লাসের নোটটা সুষময় মোল্লার কাছে দেওয়া আছে, এই যে বেগুন চাষি সুষময়ের কাছে দেওয়া আছে। তো সেই সুষময়ের কাছ থেকে তোমরা নোটটা নিয়ে নিবা সবাই। আমি পাওয়ার পয়েন্টটা দিয়ে দিছি ওইখানে। আর যদি মনে করো পাওয়ার পয়েন্ট খুলতে পারতেছো না, আমাকে একটু মেসেঞ্জারে জানাই দিও, আমি দিয়ে দিব তাকে। টাইম শেষ, আরেক স্যার ঢুকবে। আমি জন এখন স্যার লাস্ট কোশ্চেন স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। দাঁড়াও আমি একটু বিজ্ঞানী স্যার এনভায়রনমেন্টাল ফেটটাই তো রেসিডুয়াল ইফেক্ট অফ ইনসেক্টিসাইড না? স্যার বুঝি নাই, কে বলতেছো এনভায়রনমেন্টাল ফেট? এনভায়রনমেন্টাল ফেটটাই তো রেসিডুয়াল ইফেক্ট অফ ইনসেক্টিসাইড না? হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফেটটা যেটা বলা রেসিডুয়াল অ্যাটেন্ডেন্স নিতে দেন রে ভাই। এই রেসিডুয়াল ইফেক্ট থাকার কারণেই তো আমরা বলি যে যেগুলোর এনভায়রনমেন্টাল ফেট কম, এনভায়রনমেন্টাল হাফ লাইফ যেগুলোর কম, সেগুলো ব্যবহার করার জন্য সাজেস্ট করা হয়। ডিডিটি এটার হাফ লাইফ হচ্ছে তোমার মোর দ্যান 20 ইয়ার্স। ডিডিটি যদি পরিবেশে যায়, সেটার পরিবেশে 20 বছর, অর্ধেক হইতে লাগবে 20 বছর।
মানে একটা যদি 100 গ্রাম দাও 50 গ্রাম হতে লাগবে 20 বছর। সেই কারণে কিন্তু এটা এখনো, কারণ তোমরা অলরেডি জানো যে আমাদের মৌসুমী ম্যাডাম এই পিএইচডি করতেছে এই ধরনের রেসিডুয়াল ইফেক্টের উপরে। তো আমরা লাস্ট যে আর্টিকেলটা দেখলাম সেখানে দেখলাম যে এখনো কিন্তু জামালপুরের ইসলামপুরের মাটিতে ডিডিটি পাওয়া যাচ্ছে। আমরা পরীক্ষা করে দেখছি নেদারল্যান্ডে নিয়ে এগুলো, যে জামালপুরের ইসলামপুরে কতদিন আগে ব্যবহার করা হচ্ছে এখনো অ্যানালাইসিস। ইভেন গরুর দুধ স্যার অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ডেন্স আবার অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলি। অ্যাটেন্ডেন্স আইডি তো অত নিয়ে নিছে স্যার। আরে আইডি নাম নাই, আইডি নাই, নাম আছে। নাইট দত্তর নামের শেষে আইডি অ্যাড কর, তাছাড়া তোর অ্যাটেন্ডেন্স পাবি না। আইডি কুই করে অ্যাড করব বে, নাম তো চেঞ্জ হয়েছে না। প্রোফাইলে গিয়ে চেঞ্জ কর। প্রোফাইল আবার কই? নাইট কাকা ইয়াতে যখন ঢুকবা তখন ওখানে নামটা এডিট করে ইয়া করে এখন আর হচ্ছে না। সেটিংসে গিয়ে বেসিকটা এডিট করে দিবি সেটিংসে গিয়ে। এখন আর হচ্ছে না। একদম প্রোফাইলে ক্লিক করা লাগবে। ওই এখানে কি আবার নতুন স্যার আসবে নাকি? রাজশাহী থেকে নাইটকে সব শিখাই দিয়ে আসি মইন, চল। নাইট খুব টেনশনে আছে। কাকা কি খবর? রাজশাহী থেকে নাইটকে রাজশাহী থেকে শিখাই দিয়ে আসি। চলে গেল না নাইট কাকু। আছে তো নাইট কাকু ক্যারি তোর অ্যাটেন্ডেন্স 20 নাইট। কত স্যার?